আমি নিঃসন্দেহে আজকে শুরু করব চিত্তরঞ্জন মণ্ডলের থেকে। এমন মানুষ, সেই মানুষটা যিনি দীর্ঘদিন ধরে এসএসসির দপ্তরটা হাতে তালুর মধ্যে চেনেন, নারী নক্ষত্র চিনতেন এবং অনেক অনেক কিছু জিনিসপত্র তার চোখের সামনে দেখা, বোঝা বা অনেক ক্ষেত্রে তিনি নিজে সরাসরি সতর্কও করেছিলেন, ওয়ার্নিংও দিয়েছিলেন, হয়তো প্রতিবাদ করার চেষ্টাও করেছিলেন। আজকে যে ঘটনা ঘটলো, আজকে যা কিছু আমরা দেখছি, অনেকেই সামনে দাঁড়িয়ে বলছেন যে এরকম হবে ভাবা ছিল না। অনেকেই বলছেন প্রকাশ্যে আমি খুব মর্মাহত, খুব কষ্ট পেয়েছি, কিন্তু প্রশ্ন আমার এক জায়গায়, কেউ কিছু জানতেন না। এতগুলো বছর ধরে কারোর কাছে কোনো খবর ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানতেন না কিভাবে চলতো এই দপ্তর। স্যার, আপনাকে দিয়ে শুরু করব। এই এসএসসি দীর্ঘ বছর ধরে, অন্তত তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকে কিভাবে চলতো? শুনুন, আগের ছিল বান জানা, তারপরে আমি আসি তৃণমূল জামানার প্রথম এসএসসি চেয়ারম্যান। আগে যে সময়ে পুরো ব্যাপারটা এসএসসি তৈরি করেছিল বামফ্রন্টের আমলে, তারপর থেকে যা যা চলেছে কানাঘুষো কিছু শোনা যেত। মানে আপনি যখন জয়েন করেন এসএসসি চেয়ারম্যান হিসেবে, যখন জয়েন করি তখন আপনি সেরকম কানাঘুষো শুনেছিলেন, কিছু হয়েছে? সেটা কোন সাল স্যার? সেটা আমি তো জয়েন করেছিলাম 2011 সালে জুন মাস। আচ্ছা, মানে তখন সদ্য তৃণমূল ক্ষমতায় এসছে এবং আমি প্রথম চেয়ারম্যান ছিলাম। সেই জন্য আমি একটা সতর্কতা অবলম্বন করেছি যে এই যে কানাঘুষো সবটাই যে সত্যি তা কিন্তু নয়, তার মধ্যে কিছু মিথ্যে ঢুকিয়ে দেয়। এইটা হচ্ছে ফ্যালাসির জায়গাটা। কাজে আমাকে যেহেতু এই সরকার করেছে, আমার প্রথম কাজ হবে এমনভাবে একটা সিস্টেম ডিজাইন করা যাতে এই সিস্টেমে কেউ প্রশ্ন না করতে পারে, অর্থাৎ স্বচ্ছতা। প্রথমেই ছিল আমাদের তখনকার সময় ছিল যে টেটের একটা পরীক্ষা নিতে হবে, টেটটা ওএমআরে নেওয়া হয়। তাহলে আমি প্রথম চেয়েছিলাম যে টেটের একটা ডুপ্লিকেট দেওয়া, যেটা হচ্ছে কার্বনলেস ডুপ্লিকেট, অর্থাৎ কার্বন ঘষে যাবে না। এই কাগজটা কিন্তু ভারতবর্ষে পাওয়া যেত না, এটা আমেরিকা থেকে আমাকে আনতে হয়েছে। আমি যেহেতু ফিজিক্সের লোক ছিলাম, আমার একটু অ্যাডভান্টেজ ছিল পোস্টাতে যাওয়ার। কাজে যখন নতুন করে ওএমআর শিট দেওয়া হলো, তখন তার তলায় ডুপ্লিকেট থাকতো, কার্বনলেস ডুপ্লিকেট। যে ছেলে যে যা পরীক্ষা দিল তার পুরোটা ডুপ্লিকেট, সে পরীক্ষা শেষ হওয়ার পরে সে ডুপ্লিকেটটা ছেড়ে নিয়ে চলে গেল। মানে সে যে কি পরীক্ষা দিল তার কিন্তু একটা ডকুমেন্ট রয়ে গেল তার হাতে। এখন প্রশ্ন হলো, আমি করার পর আমি প্রথমে কিন্তু রাজি হইনি স্কুল সার্ভিস, কিন্তু যে কোনো কারণে অবস্থার পরিপ্রেক্ষিতে রাজি হয়েছিলাম। তখন আমি ঠিকই করেছিলাম এমনি একটা করে ছেড়ে দেবো। এইটা করতে গিয়ে, ট্রান্সপারেন্সি করতে গিয়ে দেখলাম, বুঝতে পারলাম, আপনি যদি আমার কাছে প্রমাণ চান আমি দিতে পারবো না, যে কারো খুব অস্বস্তি হচ্ছে। ট্রান্সপারেন্সির জন্য অনেকের অস্বস্তি হচ্ছে, মানে সরকারের বাইরে বিরোধী পক্ষ কেউ বাকি নেই। কিন্তু আমি এসএসসিটাতে ঢুকে, তখন বিরোধী বলতে তখন তো বামেরাই বিরোধী, তখন তো বিজেপির কোনো অস্তিত্ব নেই সেই অর্থে। না, বিজেপি নয়, তখনকারের দিনে ধরুন আমি এসএসসি চেয়ারম্যান হতে একটা রিয়েলাইজ করেছি, যেটা তখন কারো অ্যাসপিরেশনে বাকি নেই, সব চাপ আসে চেয়ারম্যানের উপর, দিতে হবে। সেটা যে কতটা ব্যাপক সেটা আজকে আমি প্রমাণ করতে পারবো না বলে বলছি না। এমন সেক্টর নেই যে সেক্টর থেকে রিকোয়েস্ট আসে। ওরে বাবা, আমি কিন্তু একটা যেন কনভেনশন হয়ে গেছে। এই কনভেনশনটা হলো কি করে? নিশ্চয়ই আগের থেকে চলে আসছে বলে। কিছুটা রীতি তো অ্যাবসলিউটলি রাতারাতি তো হতে হবে। আমি স্পেসিফিক্যালি বলতে চাইছি না, এমন সেক্টর নেই যে সেক্টর থেকে চাপ আসেনি যে আমাকে দিতে হবে। যেমন একটু এক্সাম্পল দিন। আজ আপনারই কথা বলার দিন, গোটা বাংলা আমি কথা বলতে গিয়ে কি বলবো? তৃণমূল জামানার প্রথম এসএসসি চেয়ারম্যান আজকে এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলা, আপনি বলুন। হাইকোর্ট থেকে এক্সেপশন হয়, হাইকোর্ট মিন্স এভরিথিং। হাইকোর্টে যারা জড়িত, বিকাশ ভবনে জড়িত, বিরোধী যারা আছে তারা কেউ বাকি নেই। কি অবস্থা! এমনকি দিল্লি থেকেও। তখনই আমি বুঝেছিলাম যে এই সতর্কতাটা আমাকে নিতেই হবে, কারণ এদের সামগ্রিক যে চাপটা হবে তার কাছে আমি পিছে মারা পড়ে যাব। আর যদি কনসিড করি তাহলে আমাকে জেলে যেতে হবে। তার মধ্যে কে বিক্রি করছে, কে
এমনি ভাইপোকে দিচ্ছে কি ভাইজিকে দিচ্ছে সে আমি জানি না। তখন তো বোধহয় ভাইপোর অতটা মানে অতটা তখন ভাইপো মানে এই ভাইপোর কথা বলছেন, বুঝতে পেরেছি, আত্মীয় স্বজন। 2011 সালের কথা, সে সময়তে নিঃসন্দেহে সদ্য বিরোধী হওয়া বাম একদিকে, যদি একদিকে হচ্ছে কেন্দ্রে হচ্ছে ইউপিএ 2, তখন আমি সিচুয়েশনটা বুঝতে পারছি। এরপর কি হলো? এরপরে ওই প্রসিডিওর নিতে শুরু করলাম যে অ্যাজ অ্যাকিউরেট অ্যাজ পসিবল। তার থেকে অনেক এত অ্যাকিউরেট নেওয়া সত্ত্বেও আপনি কিন্তু ভাববেন না যত ট্রান্সপারেন্সি আপনি করবেন আপনাকে বাধা দেবে না, এটা কিন্তু ভাববেন না। কারা বাধা দেয় জানেন? ছাত্রের মধ্যে যেগুলো সবচেয়ে খারাপ পরীক্ষা দিয়েছে তারা 1000 ঘন্টা মামলা করে। অত ট্রান্সপারেন্সি সত্ত্বেও বিক্রমবাবু আছেন, কত মামলা হয়েছিল আপনি ধারণা করতে পারবেন। এবং উনি জানেন একটা মামলাও ছিল না যে মামলাটায় আমরা হেরেছিলাম, এসএসসি হারেনি, কারণ আমরা সত্যতার উপর প্রতিষ্ঠিত ছিলাম। এবং ওখানে অনেক ফ্যালাসি আছে, সেগুলো বললে অনেকে বুঝতে পারবেন না। একটা ছেলের প্যানেলে 4টে নাম থাকবে, একটা ছেলের বা মেয়ের কোনো কোনো ক্ষেত্রে 4টে জায়গায় নাম থাকবে। তার ফলে একটা জেনারেল মেরিট লাগবে আর প্যানেলটা থাকবে। হাইকোর্ট এটা 1 বছর নিয়েছিল বুঝতে যে চেয়ারম্যান যিনি চলে গেলেন তিনি 2টো প্যানেল কেন করলেন। ঠিক পরে বুঝেছিল, আমি জানতাম ওনারা বুঝে যাবে। তার ফলে স্বচ্ছভাবে দেওয়ার পরে দেখলাম, তারপরে আমি ছেড়ে দিলাম, বা ছাড়তে খানিকটা বাধ্যই হলাম বলে। কারণ আমি ছাড়লাম কেন এই প্রশ্ন আপনি করতে পারেন, যে আপনি এত যখন করলেন, এত সৎভাবে সব কিছু প্রতিষ্ঠা আপনি ছাড়েন দায়িত্ব 13 সালের অক্টোবর। 13 সালের অক্টোবর তখন আমার কাজ সব কমপ্লিট, 22,000 25,000 চাকরি হয়ে গেছে, বাকি প্যানেল থেকে অটোমেটিক্যালি আসে। এবং তাই নিয়ে 30-35,000 পর্যন্ত চলেছিল। এবং লাস্ট মামলাটা আমি চলে যাওয়ার পরে শেষ হয়েছিল সুপ্রিম কোর্টে 2020 সালে। তাতেও কিন্তু যারা মামলা করেছিল তারা জিততে পারে, সবাই তখন এসএসসি জিতেছিল। হ্যাঁ, তারপর সিচুয়েশনটা বদলালো কি করে? বদলার পরবর্তীতে আমার সহ সমস্ত বাংলার মানুষ, আমি যখনই পরীক্ষাটা পরবর্তীকালে দেখলাম শুরু হচ্ছে, নোটিফিকেশন হচ্ছে, সব জায়গায় একটা জিনিস আমি লক্ষ্য করছি, ট্রান্সপারেন্সির ব্যাপারে কোনো জোর দেওয়া হচ্ছে না। এবং একটা ছাত্র সে যে পরীক্ষা দেবে, ওয়েবসাইটে পরীক্ষা দেবে, তারও তো একবার ভাবার উচিত ছিল যে আমি যে পরীক্ষাটা দেব আমার সিকিউরিটিটা কোথায়, আমার কাছে কি রইলো, আমার কাছে কি, আমার তো কিছু নেই। মানে আপনি যে আলাদা করে একটা মানে কার্বন কপি ব্যবস্থা করেছিলেন সেটা তারপর থেকে উঠে গেল 13 সালের অক্টোবরের পর থেকে, মানে 14 সাল থেকে যে পরীক্ষা হচ্ছে এসএসসিতে, সেখানে আপনি যে প্যাটার্নটা সেট করে গেছিলেন সেটা আর ফলো করা হলো না। এবং সবচেয়ে বড় কথা শুনুন, সাধারণভাবে যে কোনো সরকারের উচিত একটা নতুন জিনিস, ডিভাইস ডিসকভার বলুন, ইনভেনশন বলুন, যাই খুঁজুন, শুনলে আপনি অবাক হবেন। নিট পরীক্ষা যখন শুরু হলো, নিট সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এই মেথডটা অ্যাডপ্ট করলো। কারণ আগে জানতেন, নিটের আগে প্রচুর মানে ওই ডাক্তারি পরীক্ষা নিয়ে প্রচুর 1 কোটি 2 কোটি এসব শুনতাম, আমরা খবরে যে পড়তাম, প্রচুর মামলা হতো। স্টেট গভর্নমেন্ট কিন্তু এই মেথডটা অ্যাপ্লাই করলো, ফিলোসফিটা ওরা করলো কি, ওরা ডুপ্লিকেটটা দিল না, দিয়ে পুরো ওএমআরটাই স্ক্যান করে ওয়েবসাইটে তুলে দিল। এবারে যে যার নিজের ওয়েবসাইট দেখে নিচ্ছে, তার সিগনেচার দেখে নিচ্ছে, সে কি প্রশ্নে কি উত্তর দিয়েছিল সে তো তার ইয়েতে লিখে রাখে, সেটা দেখে মিলিয়ে নিয়ে বললো ওকে ক্যারি অন। যেখানে একটা আমি তো বলছি, এটা সাধারণভাবে কোনো জিনিসে যদি ইনোভেশন দেখানো যায়, স্বচ্ছতা দেখা যায়, আপনাকে যদি নতুন পদ্ধতি আপনি আবিষ্কার করতে পারুন বা না পারুন, যদি দেখেন একটা এক্সিস্টিং সিস্টেম আছে, সেটাকে ধ্বংস করার কি প্রয়োজন? এই যে টাকার বিনিময়ে যে সাদা খাতা জমা দিয়েও নাম উঠছে, তখন সেই সময় যখন আপনি দায়িত্ব ছাড়েন বা তার 2 বছরের মধ্যে, অর্থাৎ 13-র পরে 14-15 থেকেই হয়তো বা শুরু হয়ে গেছে, না হলে 16 সালের পুরো প্যানেল বাতিল হবে কেন? তার নিশ্চয়ই প্র্যাকটিস বা রিহার্সাল আপনার ছাড়ার পর 2014 থেকেই শুরু হয়ে গিয়েছিল, ধরে নেওয়া যায়। অবভিয়াসলি ডেরিভেটিভ তাই দাঁড়াচ্ছে হিসেব। এবং শুনুন, আজকে যার জন্য কি খেয়ালটা দেখুন, আমার যদি ডুপ্লিকেটটা আমার হাতে থাকতো বা কোনো স্ক্যান কপি যদি আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে থাকতাম, তাতে এসএসসি চুলোই যাক, সে খুঁজে পাক না পাক, আমার হাতে তো আছে, আমি তো প্রডিউস করব। আজকে এসএসসির
ওয়েমারগুলো ধ্বংস করা হলো, রেজলিউশন নেওয়া হলো 1 বছরের মধ্যে ওয়েমার ধ্বংস করা। আচ্ছা, এটা কোনো রুল হয়? এরকম রেজলিউশন পাস হয়েছিল যে 1 বছরের মধ্যে হ্যাঁ, রুলে শুনেছি যে 1 বছরের মধ্যে ধ্বংস করা হবে, তাই তো বিক্রমবাবু? 1 বছরের মধ্যে এটা হয়? এসএসসি তরফ থেকে নেওয়া হয়েছিল, রুল তৈরি করা হয়েছিল, রুল তৈরি করা হয়েছিল। ভাবুন, ট্রান্সপারেন্ট তো করাই কোন সাল নাগাদ তৈরি হয় মোটামুটি? ওই তো ওই পরীক্ষাগুলোরই আগে, জাস্ট আগে রুলগুলো 2016 তে তৈরি হলো যে এখন থেকে যে ওয়েমার শিট সমস্ত এসএসসি 1 বছরের মধ্যে ধ্বংস করে দেবে। কিন্তু এখানে আরেকটা যেটা করা হলো, কারণ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী একটা ডকুমেন্টকে 20 বছর বাঁচিয়ে রাখতে হয়। ওয়েমার ধ্বংস করে দিল, যেটা বিভিন্ন মামলাতে বারবার প্রশ্ন রয়েছে, তার স্ক্যান্ড ইমেজটাও কিন্তু এসএসসি প্রিজার্ভ করে রাখলো। এখন আছে কি নেই সেটা সিবিআই অন্তত বার করতে পারেনি, আর ওরা ওই স্ক্যান্ড ইমেজ যতবার মামলা হয়েছে সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট অব্দি স্ক্যান্ড ইমেজ, মানে এত কাগজ, সেগুলো তো একদম পার্মানেন্ট, এত লক্ষ লক্ষ ছাত্রছাত্রী 25 লাখ ওয়েমার তো প্রিজার্ভ করে রাখা কাগজ সম্ভব? সেইটাকে কম্পিউটারে স্ক্যান্ড কপি করে রেখে দিতে হবে। যদি কোনো সময় ডিসপিউট হয়, এটা তো আগেও হতো স্যার। না, আগে হতো কি যেটা ওই সময় ছিল, আমি 1 মিনিট একটু আলাদা করে কার্বন কপি ক্যান্ডিডেটকে দিয়ে দাও। সবথেকে বড় খেলোয়াড়ের নাম হচ্ছে মানিক ভট্টাচার্য। মানিক ভট্টাচার্য, আমি যোগেশচন্দ্র চৌধুরী কলেজে ল পড়েছি, মানিক ভট্টাচার্যকে হচ্ছে চেয়ারম্যান করে এসএসসিতে আনা হলো। দেখুন, একজন লয়ার জানেন যে কবে তিনি কোন কাজটা বেআইনি করছেন এবং কবে গিয়ে তাকে লিগ্যালি এটা পেশ করতে হবে। এই পুরো চুরিবিদ্যায় প্রমাণ লোপাটটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এবং সেটা এই মানিকবাবু, আমি এই দায়িত্ব নিয়ে স্পেসিফিক্যালি কমপ্লেন করছি, ওনার সময়ই এটা করা হয়েছে। উনি এটা করেছেন, এই কারণেই করেছেন কারণ উনি জানতেন ভবিষ্যতে যদি কখনো কোনো প্রশ্ন ওঠে কোনো রিক্রুটমেন্ট নিয়ে, তাহলে এভিডেন্স খুঁজে পাওয়া যাবে না, এবং সেই কারণে উনি হচ্ছেন এইটা করেছেন। এবং আমি যতটুকু জেনেছি, বিক্রম আরও ক্ল্যারিফাই করতে পারবে, এটা হচ্ছে আইনে রূপান্তরিত করা হলো, এবং সেটা পার্থবাবুর নলেজে ছিল। পার্থ চট্টোপাধ্যায় বিং এডুকেশন মিনিস্টার এই বেআইনি কাজটা, এই যে কনস্পিরেসিটা হলো, ক্রিমিনাল কনস্পিরেসি, সেই কনস্পিরেসিটা তিনি মেনে নিলেন না। আমি শঙ্কুদেব আপনার কাছে আসবো, এই জায়গা থেকেই আসবো, তবে আমি জাস্ট একটা জিনিস জানতে চাইছি যে তার আগে স্যার, যেখানে আমি শেষ করেছিলাম, যে তার আগে অর্থাৎ 2014-15 পর থেকে বা 2016-তে যে রেজলিউশনের কথা বলা হচ্ছে যে 1 বছরের মধ্যে সমস্ত ওয়েমার শিট ধ্বংস করে ফেলা হবে, তার আগে এসএসসি রেজাল্ট কোথায় প্রিজার্ভ করে রাখা হতো? দুটো ছিল, একটা যে এমনকি বাম আমলেও এবং আপনি আসার পরেও কিভাবে আমাদের দুটো ছিল, দুটো থাকতো। একটা হচ্ছে ফিজিক্যাল ওয়েমারটা প্রিজার্ভ করা হতো 4 তলায়, হ্যাঁ। আর একটা ছিল যে ওই যে স্ক্যান কপি যেটা বলছেন, সেই স্ক্যান কপিটাও আমরা আলাদা করে প্রিজার্ভ করতাম, যার স্পেসটা কম লাগে। কারণ তাহলে তো 4 তলা, তাহলে ভবনের 4 তলা, তাহলে তো অনেক এসএসসির কপি হয়েছে তো, মাঝে মাঝে তো আমরা সেল আউট করতাম। আচ্ছা, সেই স্ক্যান কপিগুলো, কাগজগুলো সেল আউট করে দিতাম স্পেসটা বের করার জন্য, রিসাইকেল করা যেত। কিন্তু পার্মানেন্ট স্ক্যান ডেটা, স্ক্যান কপিটা রয়ে যাবে, ডিজিটাল কপি যেটাকে বলে, স্ক্যান কপি বা ডিজিটাল কপি যে নামই বলুন, সেটা কিন্তু রয়ে যাবে বহুদিন। সেটা তো লাগবে একটা ছোট্ট একটা চিপ, একটা ডিভাইস, একটা হার্ড ডিস্ক, হার্ড ডিস্কও না, পেন ড্রাইভ, হাই ক্যাপাসিটির পেন ড্রাইভ ইজ সাফিসিয়েন্ট টু কিপ অল দিস 25 লাইক। এমন কিছু উদ্দেশ্য রাখতে, আমি আবার বারবার বলছি, পরবর্তীকালে যে সরকার আসুন বা এই সরকারি নতুন পরীক্ষা করুন, প্রথম ডেটা প্রিজার্ভেশন ইজ এ মাস্ট, এবং যারা পরীক্ষা দেবেন তাদের এই ডিমান্ডটা করতে হবে। আপনার কি মনে হয় আপনার পর যিনি এসএসসি চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন, তার উপরও একই রকমভাবে প্রেশার ছিল, এবং সেই প্রেশারে তিনি আপনার তৈরি করে দেওয়া প্যাটার্নগুলোকে চেঞ্জ করতে, বদলাতে বাধ্য হয়েছিলেন? দেখুন, সেটা তো তার কথাটা আমার পক্ষে বলা সম্ভব নয়। দুটো জিনিস, আপনার যদি কিছু পাওনার থাকে আপনি স্যারেন্ডার করবেন। আমার কিছু পাওনার ছিল, আমি কারো কাছে স্যারেন্ডার করি। আমি বুঝেছিলাম ট্রান্সপারেন্টলি করতে হবে, কারণ আলটিমেটলি ধরা পড়লে আমাকেই জেল খাটতে, অন্য কেউ যাবে না। যার চাপি আজকে তাই ঘটছে, তাই হলো, সে তো হবেই। এইটা আমি ভেবে দেখুন, 12 সালে আমি এইটা ভাবনা চিন্তা করেছি যে সরকার যে ধরনের স্লিপারি বা যা যা চলছে, সেখানে আমার নিজের নিরাপত্তা নিজেকেই নিতে হবে। অর্থাৎ 12 সালে আপনি বুঝতে পেরেছিলেন যে এখানে অস্বচ্ছতার একটা চাষ শুরু হয়ে গেছে 12 সাল থেকে। হ্যাঁ, সেই জন্য সাবধানতা, কারণ আমি তো জানি, আমি যদি আজকে আমি চেয়ারম্যান, সব দায়িত্ব তো আমার, কোর্ট আমাকে ছাড়বে না, ছাড়লো না, এবারে
ছাড়বেও না, কারণ এইটাই নিয়ম। যে যে ওটা প্রিপেয়ার করে, ডেটা যে তৈরি করে, সেই হচ্ছে মালিক, সেই রেসপন্সিবল। তাহলে প্রথম আমাকে জেলে যেতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।